রাইয়ের সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্তকে চরম বিরোধিতা করলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের মায়ের মুখ থেকে স্রোত সকল কথা শুনতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত সঙ্গে সঙ্গে রাইয়ের কাছে এসে বলে থাকে যে রাই দিদিভাই, এসব আমি কী শুনছি বলতো, তুই একটা বিপদের মুখ থেকে বাচ্চাটাকে রক্ষা করে এনেছিস, ঠিক আছে, কিন্তু তাই বলে এই বাচ্চাটাকে তোর দত্তক নিতে হবে সেটা কী বলেছো বলতো? তোকে এই বিষয়ে কিন্তু আমি কোনো মতেই তোকে সাপোর্ট করবো না। রাই দিদিভাই, তার থেকেও বড় কথা, তুই ভুলে যাস না কিন্তু এরকম সন্তানকে তুই বড় করলি, ঠিক আছে, তারপরে যদি যে কেউ এসে ওকে নিজেদের সন্তান বলে দাবি করে তোর কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়, তখন সেই কষ্ট থেকে তোকে কে বের করে আনবে বলতো? এমনিতেই তুই তোর সন্তানকে হারিয়ে রীতিমতো ট্রমাটাইজ হয়ে পড়ে রয়েছিস। আর তার থেকেও বড় কথা, রাই দিদিভাই, তোকে আমি বলতে চাইনি কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে তোর হাতে আমি আমার সন্তানকে তুলে দেওয়ার জন্য আমি রীতিমতো প্রেগনেন্সি প্ল্যান করছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে তুই কিনা সন্তান অ্যাডপ্ট করার কথা ভাবছিস। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না স্রোত, এরকম অবাঞ্ছিত কথা বলে আজই হোক না কেন তুই কোনো মতে নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করিস না। কারণ যে যতই বলুক না কেন, তার শর্ত নিজের সন্তানই হয়। যে মা কিনা এতগুলো মাস ধরে নিজের গর্ভে সেই সন্তানটাকে বয়ে বেড়ায়, তারপর সেই সন্তানটাকে হওয়া মাত্রই অন্য হাতে তুলে দেওয়া, তাও আবার আমি যতই তোর নিজের বোন হই না কেন, কিন্তু তার শর্ত মাতৃত্বের টান থেকে তুই কোনো মতে নিজের সন্তানকে নিজের কাছ থেকে আড়াল করতে পারবি না। তাই তুই এরকম অন্যায় অবিচারটুকু আজই হোক কেন তুই তোর সন্তানের সঙ্গে করিস না। দোহাই তোর, আমি আজই হোক কেন কোনো মতে কোনো দিনও তোর সন্তানকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ আমি চাই না যে ভবিষ্যতে গিয়ে আমাকে সেসব কথাগুলো শুনতে হোক যে না, আমি তোর সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে স্রোত, এসব কী কথা শুনছি বলতো? নেহাতি রাই নিঃসন্তান হয়ে আছে, কিন্তু তাই বলে রাইয়ের হাতে সন্তান তুলে দেওয়ার জন্য তুই নিজের সন্তান জন্ম দিয়ে সেই সন্তানটাকে রাইয়ের হাতে তুলে দিয়ে তুই নিঃসন্তান থেকে যাবি, সেটা কী করে হয় বলতো? আর তোর শ্বশুরবাড়ির লোকেরা এবার কী ভাববে বলতো? আর তো কীভাবে কেন এই কথা শুনে রাজি হতে যাবে বলতো? অন্যদিকে রাই বলতে থাকে যে দেখ শোন, আমি জানি না যে তোর এবং সার্থকের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, কিন্তু তার থেকে বড় কথা, আমি আমার সিদ্ধান্ত আমার পক্ষ থেকে তোকে জানিয়ে রাখছি। যদি আমার সত্যিকার অর্থে সন্তান অ্যাডপ্ট করারই হয়, তাহলে আমি এই সন্তানকে আমার কাছে চিরকালের জন্য রেখে দেবো। কারণ যেহেতু আমি দেখেছি যে ওর মা আমার চোখের সামনে মরে গিয়েছে, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে এই সন্তানটাকে বড় করে তোলার মতন এমন কেউ নেই। যদি থেকে থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে খোঁজ করতে করতে আমাদের বাড়ি অবধি চলে আসতো। কারণ সেখানে সকলের সামনে দিয়ে আমি নিয়ে এসেছি। এখনও পর্যন্ত যখন কেউ ওর খোঁজ করার জন্য আসেনি, তাহলে নিশ্চয়ই ওর পরিবারে কেউ নেই। অন্যদিকে স্রোত যখন সেই সন্তানটাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার বাড়িতে ঠিক কে কে আছে বলো তো, ঠিক সেই মুহূর্তেই সেই ছেলেটা যখন বলতে থাকে যে আমার বাড়িতে আমার মা ছাড়া কেউ নেই, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে দেখেছিস তো, শেষ ভরসা ওর মাই ছিল, কিন্তু বেচারি ওর মাটাও তো পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে ও কার ভরসায় বাঁচবে বলতো? তার থেকে বরঞ্চ আমি আমার কাছে ওকে আগলে রাখবো চিরকালের জন্য। ও আমার ছেলের পরিচয় বড় হবে। তাতে তোদের এত কিসের প্রবলেম হচ্ছে বলতো? যদি তোদের এত বেশি প্রবলেম হয়ে থাকে স্রোত, তাহলে বরঞ্চ তোরা আমাকে বলে দেয়, আমি এখান থেকে এই বাচ্চাটাকে নিয়ে অনেকটা দূরে চলে যাবে, যেখানে কিনা আমার এবং এই বাচ্চাটার কেউ হদিশ অবধি না পাবে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই, তোর যখন এতটাই ইচ্ছা, আর এই বাচ্চা যখন ওর আপনজন বলতে সবাইকে হারিয়ে ফেলেছে, তাহলে তো আর শুধু শুধু ওকে পুলিশের হাতে তুলে দিয়ে লাভ নেই। তার থেকে বরঞ্চ তুই ওকে রেখে দে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।